এটা ব্রঙ্কাস এই পাশ থেকে এই পাশে হলো একটা ফুসফুস হ্যাঁ আর এই পাশ থেকে এই পাশে আরেকটা ফুসফুস তাই তো ঠিক আছে আচ্ছা উপরে আমাদের নাক তাই তো নাক থেকে বাতাসটা আসতেছে হ্যাঁ এই আপনারা কি এর ফুসফুসটা আসতেছে হ্যাঁ এখন ফুসফুসের ভিতরে এই ফুসফুস থেকে অল্প একটু অংশ এতটুকু অংশ মানে চুলের মতো একটা অংশ এরকম কাটার মেশিন আছে এত পাতলা মতো কাটা যায় যে এই মনে করে কাগজের চেয়েও পাতলা এই পাশটা ওপর দেখা যায় একটু অংশ কেটে নিয়ে যদি মাইক্রোস্কোপে দেখা যায় মাইক্রোস্কোপ মানে অনুরূপ যদি দেখা যায় তাহলে এরকম কিছু জিনিস দেখতে পাওয়া যায় হ্যাঁ আঙুলের ঠোকার মতো অনেক ওগুলোই তো অ্যালভিউলাস তাই না হ্যাঁ এগুলোকে বলা হলো অ্যালভিউলাস অ্যালভিউলাই বা অ্যালভিউলাস অনেক ছোট ছোট মানে 74 মানে অ্যালভিউলাস বডিতে লাগে থাকে না 70 74 মানে 700 মিলিয়ন এটা অনেক অনেক বলতেছি কি একটা উঠায় নিয়ে আপনাদের 7 মিলিয়ন আর কি মিলিয়ন আমাদের তো উঠায় নিয়ে আসেন 7 মিলিয়ন উঠায় যদি নিয়ে আসেন নিয়ে আসা মাইক্রোস্কোপে দেখলে এরকম ছোট ছোট দেখা যায় আমি এখন যেটা বুঝাইতে চাইছি সেটা বুঝিয়ে নিই এর ভিতরে এইখান থেকে এগুলাকে আমরা একসাথে লেগে বড় নালী তৈরি করে এই পাশে আমার সেলগুলো আছে আমাদের কাছে আবার বড় তৈরি করে যত উপরের দিকে ওঠে তখন এই নালীগুলো বড় হয় শেষকালে এসে বিভিন্ন ব্রঙ্কাস তাই তো আর সর্বদিক থেকে ট্রাকিয়া ট্রাকিয়া দুইটা ব্রঙ্কাস তার ব্রঙ্কাস দিকে চিকন হবে না ট্রাকিয়া চিকন হবে একটা ট্রাকিয়া ভেঙে দুইটা ব্রঙ্কাস তৈরি হচ্ছে তাহলে কোনটা বেশি চিকন হবে ব্রঙ্কাস না ট্রাকিয়া ব্রঙ্কাস চিকন হবে ব্রঙ্কাসের নিচেও এরকম আবার ডিভিশন হবে ডিভিশন হবে নিচের গুলোকে আরো বেশি চিকন হবে না সবার লাস্টে যে জিনিসটা থাকে সেটা হলো অ্যালভিউলাই উপর থেকে কি ঢুকে বাতাস তাহলে বাতাস ফাইনালি কোন জায়গায় যাবে অ্যালভিউলাসের ভিতরে যাবে আচ্ছা এই অ্যালভিউলাসের গায়ে রক্তনালিকা সবার লাস্টে ভেঙে কি তৈরি করে কোষিক তালিকা তৈরি করে না আচ্ছা এই কোষিক তালিকার হ্যাঁ ক্যাপিলারি হ্যাঁ ক্যাপিলারি বাংলা হলো কোষিক তালিকা ক্যাপিলারি ওয়ালগুলো খুবই পাতলা ঠিক আছে আচ্ছা এখন এটাকে যদি আমরা আরেকটু বড় করে আঁকাই ধরলাম এটা হলো অ্যালভিউলাস এটা ধরুন আমরা রক্তনালী অ্যালভিউলাসের দেয়াল ওয়াল আর এটা হলো ক্যাপিলারি ওয়াল আচ্ছা এই দুটো এতই পাতলা এত কাছাকাছি থাকে রক্তনালীর ভিতরে কি থাকে রক্তনালীর ভিতরে কি থাকে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড প্রোটিন থাকবে আর কি থাকবে রক্তনালীর ভিতরে রক্ত কি দিয়ে তৈরি হয় রক্তকণিকা শ্বেতরক্তকণিকা হ্যাঁ রক্তকণিকা শ্বেতরক্তকণিকা অনুচক্রিকা থাকে হ্যাঁ মনোচক্রিকা এগুলো যদি আলাদা করি এর সাথে আরো কিছু অংশ থাকে পানি থাকে আর কি থাকে পানির ভিতরে কিছু অন্য পদার্থ থাকে অন্য পদার্থগুলোর ভিতরে প্রধানত কি থাকে প্রোটিন থাকে আচ্ছা আর কিছু খনিজ লবণ থাকে খায় না খনিজ লবণ কি কি থাকে সোডিয়াম ক্লোরাইড বাইকার্বনেট পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফেট হ্যাঁ আর আর্সেনিয়াম কিছু বর্ণ পদার্থ থাকে কথা বলছি আর কিছু আমি বলি শুনে থাকে আর কিছু বর্ণ পদার্থ থাকে হ্যাঁ যেটাকে ক্রিয়েটিনিন ইউরিয়া ইউরিক অ্যাসিড সাধারণত শ্বাসটা নিয়ে অক্সিজেন রক্তের মাধ্যমে মিশে যায় তারপরে শরীরে অক্সিজেনগুলো ব্যবহার হওয়ার পরে কিছু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এই অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড এই দুটোই হলো গ্যাস আর বাকি যেগুলো বললাম সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম বাইকার্বনেট এগুলো একটাও গ্যাস না প্রোটিন পদার্থ তাহলে ওইগুলা ফিল্টার হবে না বডিতে থাকবে ওদের চলে যায় কোন সিস্টেমে রেনাল সিস্টেমে আর গ্যাস যে অংশটুকু
অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এই অক্সিজেন কন্ট্রোল হয় কোথায় ফুসফুসে লাংসে ঠিক আছে আচ্ছা এখন একটা রক্ত আমার এইখান থেকে আসছে এক ফোঁটা রক্ত এইখান থেকে আসছে এইখানে আমার অক্সিজেনগুলো ব্যবহার হয়ে গেছে তাহলে অক্সিজেন ব্যবহার হয়ে কি তৈরি হয় কার্বন ডাই অক্সাইড তৈরি হয় কার্বন ডাই অক্সাইড কেবল রক্ত দিয়ে ফেরত যাবে না আচ্ছা রক্ত দিয়ে ফেরত যে কোথায় কাজ করবে এই ফুসফুসের ক্যাপিলারির ভিতরে আসে হ্যাঁ তাহলে যে রক্ত নালীর ভিতরে আমাদের রক্তটা আছে এটা এখানে কি লোহিত রক্তকণিকাগুলো আছে না লোহিত রক্তকণিকা আছে সাথে লোহিত রক্তকণিকার ভিতরে হিমোগ্লোবিন থাকে হিমোগ্লোবিন অক্সিজেন নিয়ে যায় কার্বন ডাই অক্সাইড ফেরত নিয়ে আসে ঠিক আছে আচ্ছা তাহলে এই রক্তের ভিতরে আমার কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি না কম ফিরে আসে যেটা ফিরে আসা রক্তই ফুসফুসের কাছে আসে ফিরে আসা রক্তই ফুসফুসের কাছে আসে ঠিক আছে তাহলে এখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি আর যে রক্তটা মানে অ্যালভিওলাসের ভিতরে যে বাতাসটা সেখানে কি বেশি অক্সিজেন বেশি বাইরে বাতাস অক্সিজেন বেশি না আচ্ছা এখন একটা জিনিস আলাদা বানাই দিয়েছে যেখানে যে জিনিস বেশি থাকবে সেখান থেকে যেখানে যে জিনিস কম থাকবে সেদিকে চলে যাবে মানে দেখেন এই ঘরে যদি অক্সিজেন বেশি থাকে ওই ঘরে অক্সিজেন কম থাকে অটোমেটিক্যালি কিছু অক্সিজেন পাশে ঘরে চলে যাবে হ্যাঁ তাহলে কি হবে এই কার্বন ডাই অক্সাইডগুলো এইখান থেকে এই যে এখান থেকে একটু অংশ নিয়ে এখানে রাখা যাবে না এটা কি আমার অ্যালভিওলাস আর এটা কি আমার রক্ত রক্তের ভিতরে কার্বন ডাই অক্সাইড বেশি তাহলে কার্বন ডাই অক্সাইড এখান থেকে কি করবে অ্যালভিওলাসের বাতাসের ভিতরে চলে যাবে হ্যাঁ আর এখানে আমার কি বেশি ছিল অক্সিজেন অ্যালভিওলাসের ভিতরে যে বাতাস সেটা বাতাস এই বাতাসের ভিতরে কি ছিল অক্সিজেন বেশি ছিল বাইরে বাতাস অক্সিজেন বেশি না তাহলে এই অক্সিজেন কি করবে এখান থেকে এখন আবার রক্তে চলে আসবে তাহলে এখানে কি হলো গ্যাস এটা এক্সচেঞ্জ হলো হ্যাঁ এখানে কিন্তু গ্যাস তৈরি হয়নি হ্যাঁ গ্যাস তৈরি হচ্ছে কোথায় বেশি কমে যেটা এক্সচেঞ্জ হয়েছে হ্যাঁ ওই বেশি কমে যেটা এক্সচেঞ্জ হ্যাঁ কার্বন ডাই অক্সাইড রক্তে বেশি এখান থেকে অ্যালভিওলাসের বাতাসে কিছু চলে যাবে আর অক্সিজেন বাতাসে বেশি সেখান থেকে কিছু চলে আসবে রক্তে এটা তো কাজ তারা এই কাজ এবং এই কাজটা নষ্ট হয়ে যায় কখন যখন অ্যালভিওলাসে কোনো একটা ডিজিজ হয় তখন একটা ইনফেকশন হয় ঠিক আছে আচ্ছা এবার মনে থাকবে বললে ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা এক অ্যালভিওলাই ঠিক আছে আচ্ছা এখন ইনফ্লামেশন কি আপনারা জানেন ইনফ্লামেশন ব্যথা হবে ফুলে যাবে লাল হবে হ্যাঁ ফুলে যাবে ব্যথা হবে লাল হয়ে যাবে ওর যে কাজ সে কাজটা সে করতে পারবে না ওই যে লাগে কিন্তু হ্যাঁ ওই অ্যালভিওলাস যে কোনো জায়গায় ইনফ্লামেশন হতে পারে এখানে হতে পারে লিভারে হতে পারে ব্রেনে হতে পারে চোখে হতে পারে আমরা কিডনিতে হতে পারে যে নিউমোনিয়া বলে লাগে যে কোনো জায়গায় ইনফ্লামেশন হতে পারে যদি ইনফ্লামেশনটা লাংসে হয় ফুসফুসে হয় তখন সেটাকে আমরা নিউমোনিয়া বলতে পারি ঠিক আছে তাহলে ইনফ্লামেশন একটা সিস্টেম যেটাকে হয় প্রদাহ বলি আমরা হ্যাঁ কিন্তু প্রদাহ হতে পারে অনেক কারণে তার মধ্যে একটা কারণ হলো ইনফেকশন হ্যাঁ আচ্ছা তাহলে এর ধরুন লাংয়ের টিস্যু ফুসফুসের টিস্যু নাম কি অ্যালভিওলাই আচ্ছা অ্যালভিওলাসের ভিতরে ধরে একটা ব্যাকটেরিয়া আসে ঢুকে গেল এখানে তাহলে এখানে যে কোষগুলো আছে এগুলো কোষ দিয়ে তৈরি হয়েছে না কারণ একটা কোষ দিয়ে তৈরি হয়েছে তাই তো এই কোষের কি কাজ ছিল যে এর ভিতরে অক্সিজেনকে সে যেতে দিবে কার্বন ডাই অক্সাইডকে বেরোতে দিবে এটা তো কাজ ছিল আচ্ছা যখন ইনফরমেশন হয় তখন এই কোষটা কি হয় ফুলে যায় ফুলে গেল ঠিক আছে তখন এর ভিতর দিয়ে কি যখন চিকন ছিল তখন যে পরিমাণ দিতে পারবে ক্যালসিয়াম পরিমাণ দিতে পারবে পারবে না আচ্ছা গেল তারপর লাল হয়ে যায় কেন লাল হয়ে যায় পরে আপনি আমাদের দোকানে আপনাদের জানা শুধু বুঝেন আপনি হ্যাঁ আচ্ছা এর যা কাজ সেই কাজটা সে করতে পারবে তাহলে এর কাজ হলো অক্সিজেন রক্তে দেওয়া কার্বন ডাই অক্সাইড ফেরত দেওয়া হ্যাঁ আচ্ছা তাহলে এই কাজটা সে করতে পারতেছে না এখন কি হয় যখন এই ব্যাকটেরিয়াটা এখানে সে ঢুকলো ছাগলের ভিতরে ঢুকলো নিউমোনিয়া হলে কি সমস্যা না হয় শরীরে নিউমোনিয়া জিনিসটা কি এখান থেকে আমি একটা প্রশ্ন যেখানে গেলাম হ্যাঁ এর ভিতরে একটা ছোট্ট একটা ব্যাকটেরিয়া ঢুকলো এটা হচ্ছে ব্যাকটেরিয়া
আচ্ছা ব্যাকটেরিয়া ঢুকে কি কাজটা করে? ব্যাকটেরিয়ার কাজ হলো এই কোষগুলো খেয়ে ফেলে, হ্যাঁ নষ্ট করে ফেলে, ঠিক আছে? এর ভিতরে ঢুকে এই কোষগুলো নষ্ট করে ফেলে, নষ্ট করে ব্যাকটেরিয়া ঢুকে যখন কোনো একটা কোষ নষ্ট করে ফেলে সেই জায়গাতে কোষগুলো আগের মতো থাকে না, ওগুলো গলে পানির মতো হয়ে যায়, পুঁজ হয়ে যায়, পুঁজ বলে না? ব্যাকটেরিয়া ঢুকে যখন কোনো কোষ নষ্ট করে সেটা পুঁজ তৈরি হয়ে যায়। তাহলে অ্যালভেলাসের ভিতরে এইখানে একটা কোষ যদি এমন পুঁজ হয়ে যায়, রক্ত খেয়ে ফেলে, ব্যাকটেরিয়া নষ্ট করে ফেলে, ব্যাকটেরিয়া ঢুকে একটা কিন্তু সেখানে একটা থাকে না, একটা ঢুকে এখানে হ্যাঁ আরো কয়েক মিনিটের ভিতরে কয়েক লক্ষ ব্যাকটেরিয়া তৈরি করে। হ্যাঁ এই ব্যাকটেরিয়াগুলো তখন কি করে? এই কোষটা খেয়ে ফেলে, এরপরে পাশে আরেকটা কোষ আছে না, এখানে একটা কোষ আছে, এই কোষটাও খেয়ে ফেলে, খেয়ে ফেলে বংশবৃদ্ধি করতে থাকে। এর পাশে কোষটা আছে, এটাও খেয়ে ফেলে, পুরো অ্যালভিওলাটা নষ্ট করে ফেলে। আচ্ছা কোষগুলো যখন ব্যাকটেরিয়া খেয়ে ফেলে তখন কি করে হয় বলছি? পুঁজ তৈরি হয়ে যায়। হ্যাঁ তাহলে পুঁজগুলো এখানে জমা হয়ে যায়, এখানে জমা হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা এখন কি হলো, ধরে এটা তো একটা ইয়ে না, এই পুঁজগুলো এখানে জমা হচ্ছে, তাহলে এই পাশে আর একটা অ্যালভিওলাই আছে, এর ভিতরে এখানে পুঁজ জমা হয়ে যাবে না? গেল? তাহলে যে বাতাসটা ধরেন একটা অ্যালভিওলাই, হ্যাঁ এগুলো নষ্ট হয়ে গেছে, পুঁজ জমে গেছে, পুঁজ জমে গেছে, হ্যাঁ এগুলো পুঁজ জমে গেছে, এগুলো পুঁজ জমে গেছে। আর এর ভিতরে কিছু কিছু কোষ তো ভালো থাকে, ঠিক না? তাহলে এই কোষটা ভালো আছে, এই কোষটা ভালো আছে, এই কোষটা ভালো আছে, এই কোষটা ভালো আছে। তাহলে এইখান দিয়ে বাতাসটা যদি আসতে পারে তাহলে এখানে এর ভিতরে কি হবে? কার্বন ডাই অক্সাইড অক্সিজেন নিতে পারবে, কিন্তু কি হচ্ছে এখানে অলরেডি পুঁজ জমে পুরো লোড চলে গেছে, বুঝছেন না? ঠিক আছে? তাহলে এই দিক দিয়ে যখন বাতাসটা আসতেছে সে বাতাসটাকে আমার কোষ পর্যন্ত যেতে পারতেছে না, পারতেছে না। তাহলে কোষ পর্যন্ত যেতে না পারে তাহলে এই কোষটা কিন্তু এখানে ইয়ে আছে না, আমাদের কোষিকার রূপ আছে না? আচ্ছা বাতাস যদি বলতে আসতে না পারে তাহলে এখানে যে কার্বন ডাই অক্সাইড ছিল সেগুলো তো ফেরত যেতে পারবো না, এখানে যে বাতাসটা আসলে যে অক্সিজেন আসতো সেগুলো যেতে পারবো না, ভালো ভালো না, তখন কি হবে? শ্বাসকষ্ট, হ্যাঁ তাই না? এখানে পুঁজ জমে গেছে না, শ্বাসকষ্ট হবে, তখন শ্বাসকষ্টটা কমপ্লেক্স করার জন্য কি করবে? বেশি বেশি শ্বাস নেবে, হ্যাঁ বারবার শ্বাস নিতে হবে, কষ্ট হবে শ্বাস নিতে, হ্যাঁ শ্বাস নিতে কষ্ট হবে না, শ্বাস নিতে কষ্ট হবে না, এটা বোঝার চেষ্টা করুন। হ্যাঁ শ্বাস নিতে কষ্ট হবে কখন? যখন গলা ব্যথা করবে, যখন মানে আমি যেটা শ্বাস নিতে কষ্ট হয় আমরা ওটাকে শ্বাসকষ্ট বলি, হ্যাঁ মানে যখন বারবার নিঃশ্বাস না আমরা বলতেছি এটাকে শ্বাসকষ্ট, ফিল করে যে আমাদের শ্বাস কষ্ট হচ্ছে, কিন্তু যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা দেখেন। যদি এই নালীটা এদিকে ট্রাকিয়া না, হ্যাঁ এই ট্রাকিয়া এরকম মোটা, কোনো কারণে কোনো একটা অসুখের কারণে যদি ট্রাকিয়া চিকন হয়ে যাবে, এর ভিতর দিয়ে যে কোনো বাতাস যাবে, এর ভিতর দিয়ে কিছু কোনো যাবে যাবে না, তখন সে শ্বাসটা টানতে গেলে অনেকক্ষণ ধরে কষ্ট করে টানতে হবে, এটা হলো শ্বাসকষ্ট। হ্যাঁ গলা চাপা দেওয়া হচ্ছে শ্বাসকষ্ট। এখানে দেখেন এর কিন্তু উপরের দিকে কোনো নালী চিকন হয়নি, চিকন হয়েছে হয়নি, ওর ভিতর দিয়ে কিন্তু বাতাস ঠিকই যাচ্ছে, কিন্তু যেখানে গ্যাসটা চেঞ্জ করতে হবে সেখানে গ্যাসটা চেঞ্জ হচ্ছে না। তাহলে কি রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কি হচ্ছে? ধীরে ধীরে বাড়তেছে, তাই না? কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ধীরে ধীরে ব্রেন থেকে সিগন্যাল দেয় যে বারবার শ্বাস নাও, যে তার শ্বাসকষ্ট হয় না, সে বারবার শ্বাস নেয়, কেন করতে থাকে? হ্যাঁ কেন? কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়, কিন্তু কার্বন ডাই অক্সাইড বের হতে পারছে না, কেন? জমে গেছে, ঠিক আছে? এই পুঁজটাই এক্স-রে করলে সাদা দেখা যায়, ঠিক আছে? আর বাতাস থাকলে কালো দেখা যায়। তাহলে নরমাল মানুষের এক্স-রে কালো দেখা যায় আর নিউমোনিয়া হয়ে গেলে সাদা দেখা যায়। ডাক্তার দেখে তখন বলে নিউমোনিয়া হয়েছে। বোঝা গেছে? এটা হলো নিউমোনিয়া প্যাথোলজি। এটা যদি বোঝা থাকে এখন বাকি করতে কোনো টাইম লাগবে, ঠিক আছে? তাহলে দেখেন লাইনে ইনফ্লামেশন হলে তাকে নিউমোনিয়া বলে, ঠিক আছে? আচ্ছা এই যে ইনফেকশনটা হয় বলছি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, ভাইরাস দিয়ে ইনফেকশন হতে পারে। ব্যাকটেরিয়াটা পাইলাম ভাইরাস যেটা একই ঘটনা, হ্যাঁ শুধু ব্যাকটেরিয়া না ঢুকে
এখানে ব্যাকটেরিয়া না ঢুকে একটা ভাইরাস ঢুকে তাহলে সেটা ভাইরাল নিউমোনিয়া। যদি ব্যাকটেরিয়া ঢুকে হয় তাহলে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া। যদি কোনো কিছু না ঢুকে একটা কেমিক্যাল ঢুকে একই জিনিস একই রকম ভাবে হবে। হ্যাঁ, ব্যাকটেরিয়া ঢুকে গিয়ে ভাইরাস ঢুকে গেছে, ভিতরে একটা কেমিক্যাল ঢুকে গেছে, কেরোসিন ঢুকে গেছে। হ্যাঁ, অনেকে বিষ খেতে থেকে বিষ খেয়ে ফেলে না, বিষ না খেতে ভিতরে চলে গেছে। কোন একটা জায়গায় কাজ করে প্রচুর ধুলাবালি ঢুকে গেছে, মানে একটা লেভেল আছে, লেভেলের চেয়ে বেশি ঢুকে গেছে, তখন ওইগুলো যেয়ে ওখানে ইনফেকশন করবে। বুঝতে পেরেছেন? একইভাবে হবে। তাহলে যদি ব্যাকটেরিয়া ঢুকে হয় তাহলে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, যদি ভাইরাস ঢুকে হয় তাহলে ভাইরাল নিউমোনিয়া, যদি কোনো ফাঙ্গাস দিয়ে ঢুকে হয় তাহলে ফাঙ্গাল নিউমোনিয়া। বুঝতে পারছেন? সব জিনিসটা একই রকম, কিন্তু যে অর্গানিজম দিয়ে হবে সেই অর্গানিজম দিয়ে তার নাম হবে। বুঝতে পারছেন জিনিস শেষ। আচ্ছা, এখন ক্লিনিক্যাল ফিচার অফ নিউমোনিয়া, মানে নিউমোনিয়া হলে রোগী কি নিয়ে আসবে, রোগী এসে কি বলবে, এখন চিন্তা করেন। হ্যাঁ, যদি একটা জায়গায় ইনফেকশন হয়, বডির আমাদের যে ইমিউনিটি সিস্টেম সেটা যে মারার চেষ্টা করে, যখন মারার চেষ্টা করে তখন কিছু কেমিক্যাল তৈরি হয় বডি নিজের থেকে। খারাপ অবস্থা রে। এই একটা হলো আমার ফুসফুসের একটা কোষ, হ্যাঁ, এর ভিতরে একটা ব্যাকটেরিয়া ঢুকে গেল। এখানে আমার রক্ত আছে না, রক্তনালী আছে না, রক্তনালীর ভিতরে কি আছে, শ্বেতকণিকা আছে না, ডাব্লিউবিসি। হ্যাঁ, ডাব্লিউবিসি কি করে, রোগ প্রতিরোধ করে না, আমাদের রোগ প্রতিরোধ করে না। হ্যাঁ, এখানে যখন ব্যাকটেরিয়া ঢুকবে, তাহলে মানে এই ধরনের একটা ব্যাকটেরিয়া, তাহলে মানে ডাব্লিউবিসি কি করবে, একে খেয়ে ফেলার চেষ্টা করবে না। হ্যাঁ, খেয়ে ফেলার চেষ্টা করবে। হ্যাঁ, এই খেয়ে ফেলার চেষ্টা করবে, ব্যাকটেরিয়া খাওয়ার চেষ্টা করবে, তো ব্যাকটেরিয়াটা মারার চেষ্টা করবে। ব্যাকটেরিয়া মারার প্রথম স্টেপ হলো টেম্পারেচার বাড়ানো। ঠিক আছে, তখন কি করবে, রক্তের মানে আমাদের বডির চেষ্টা করবে যে টেম্পারেচারটা বাড়াই দিই, বেশি হিটে ব্যাকটেরিয়াটা মরে যায়। হ্যাঁ, কি হবে, জ্বর আসে, টেম্পারেচার বাড়া মানে কি, জ্বর না, মানে জ্বর আসছে। দেখেন প্রোডাক্টিভ কফ, কাশের সাথে যদি কাশি উঠে আসে, কাশির সাথে যদি কফ উঠে আসে, সেটা হলো প্রোডাক্টিভ কফ। আর যদি শুকনো কাশি হয় তাহলে নট প্রোডাক্টিভ কফ। তাহলে এটা কি প্রোডাক্টিভ কফ? ভিতরে কি বললাম, কোষ জমা হচ্ছে, কোষের মধ্যে কিছু পদার্থ জমা হচ্ছে, যখন জোরে কাশি দিলে ওটা উঠে আসবে না, তা কি হবে, কাশ, প্রোডাক্টিভ কফ। শ্বাসের গতি বৃদ্ধি পাবে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তেছে, সেটাকে কম্পেনসেট করার জন্য বডি করতেছে শ্বাস নেওয়ার। আছে স্বাভাবিক মানুষ মোটামুটি 16 থেকে 20 বার শ্বাসের গতি বেড়ে যাবে, প্রতি মিনিটে 16 থেকে 20 বার শ্বাস নেওয়ার কথা, সেটা 40 বার 30 বার নিলেও বেশি। 40 বার হলে আমাদের বলতে আইসিইউর কাছাকাছি রাখবো। হ্যাঁ, 50-60 বার নিলে আরো বেশি, বাচ্চাদের ক্ষেত্রে আরো আলাদা। শ্বাসের সময় ইন্টারকোস্টাল স্পেস বেড়ে যাবে। ইন্টারকোস্টাল স্পেস কি, বুকের খাঁচা না, বুকের খাঁচার হাড্ডিগুলো বুঝবে না, যখন শ্বাসটা নিচে নিতে পারতেছে না, জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করতেছে, টানতেছে, তখন কি হবে, খাঁচাগুলো ভিতরের দিকে ঢুকে যাবে। ঠিক আছে, প্রেশারের জন্য চেতনা কমে যাবে। চেতনা কমে যাবে মানে কি, রক্তে যখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় তখন ব্রেনে ইনফেক্ট করে, আশেপাশে কি হইতেছে সে বুঝতে পারে না। ফাঁসির রোগীরা যখন ফাঁসি দিয়ে দেয়, দেখা যাচ্ছে যে কোনো সময় যদি সুযোগ থাকে পা দিয়ে দাঁড়ায় এসে বেঁচে যাবে, কিন্তু এই সেন্সটা তারা থাকে না। কেন? এদের শ্বাস নালী বন্ধ হয়ে গেছে না, যাচ্ছে না তো ভিতরে, কারণ অক্সিজেন যাচ্ছে না, কারণ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়। কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে ওরা সেন্স থাকে না, তখন সে চেতনা কমে যায়। হ্যাঁ, যখন সে দাঁড়াবে এই স্টেপে সেন্স থাকে। সেম ঘটনা এখানে কি, নিউমোনিয়া হয়েছে, অক্সিজেন সে নিতে পারছে না, রক্তে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, তখন সে উল্টা পাল্টা করা শুরু করে, বুঝতেছে না, ভুলভাল। হ্যাঁ, আমার বাচ্চা যে হালকা কাশি দিচ্ছে, এটা কি কি বলতে হয়? এখন কাশির তো 2000 কারণ থাকতে পারে, হলে যে নিউমোনিয়া হবে এরকম না। এই লক্ষণগুলো কাশি এত লক্ষণ নাই, বাচ্চাদের জাস্ট আমার বাচ্চাটা কাশি দিচ্ছে, নাক দিয়ে পানি পড়ছে। হ্যাঁ, কাশি দিচ্ছে, নাকে পানি পড়তেছে। দেখেন ওকে কি পিউরিশার দেওয়া যাবে? পিউরিশার না, পিউরিশাল দেখেন, পিউরিশাল মোমোগাস এটা দরকার হয় না। কেন দরকার হয় না? কারণ পিউরিশাল মোমোগাস যদি হলো অ্যাজমা ড্রাগ। হ্যাঁ, অ্যাজমা আপনার বাচ্চার অ্যাজমা হয় না, আপনার বাচ্চা তো কমন কোল্ড লাগে হচ্ছে না। হ্যাঁ,
কমন কোল্ড অনেক সময় নিউমোনিয়াও প্রথমে কমন কোল্ডের মতো প্রেজেন্ট করে, কিছুদিন পরে নিউমোনিয়া হবে। জ্বর না থাকলে নিউমোনিয়া আসার সম্ভাবনা কম হতে পারে, যেমন হচ্ছে হ্যাঁ এটা কমন কোল্ড আগে বুঝছেন না, এই কারণে দেখেন কোনো জায়গায় ও দিছে অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে এরিথ্রোমাইসিন আপনাদের কমন কোল্ডে, হ্যাঁ কিন্তু কমন কোল্ডে আপনারা অ্যান্টিবায়োটিক দিতে যাবেন না হ্যাঁ কমন করলে মানে চেষ্টা করবেন তার মধ্যে যত অ্যান্টিবায়োটিক কম দেওয়া যায়। যদি অ্যান্টিবায়োটিক দেওয়ার মতো মনে হচ্ছে যে একটা অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার, তাহলে একজন ডাক্তারের কাছে রেফার করবেন, আপনারা ডাক্তারই করবেন না থাকবেন, মানুষের লোককে হেল্প করা যায়। আমাদের পাশে যিনি বসবে উনি তো অ্যান্টিবায়োটিক না আমি সেটা বলি না স্যার, আপনাকে যে আমি আমার বাচ্চার জন্য ট্রিটমেন্ট করে দিচ্ছি। শোনেন, যখন আপনি মানুষের ভালো গাইডলাইন দিবেন, হ্যাঁ আপনার কাছে রোগ কমবে না, বাড়বে। এখন স্যার অনেকে দেখা যায় তাহলে নরমাল আপনারা বলি, হ্যাঁ ভালো ব্যান্ডেজ আপনি 10টা রোগীকে অ্যান্টিবায়োটিক দিলেন, হ্যাঁ একটা রোগী আপনার 100 কমপ্লিট করবেন, আমার অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা শেষ করে দিই। কোনো না কোনো রোগ আসবে তো, ওই 10টারে আপনার 100 রোগ কমে যাবে। অ্যান্টিবায়োটিক দিতে না আপনি অ্যান্টিবায়োটিক দিবেন, অবশ্যই দিবেন, হ্যাঁ সিরিয়াস সিরিয়াস হ্যাঁ, দেখতে হবে আগে এই কারণগুলো দেখতে হবে হ্যাঁ আমার আপনার আগে ডায়াগনোসিস করতে হবে যে এটা হলো ওই রোগী হয়েছে। আমরা প্র্যাকটিস যেখানে করবেন সেই এলাকা বুঝে, এমন এলাকায় আছে যেখানে আশপাশে 10 কিলোমিটারের মধ্যে কোনো ডাক্তার নেই, তখন যদি আপনি একটা অ্যান্টিবায়োটিক দেন এটা জাস্টিফাইড। কোনো কারণে আপনি ঢাকার ভিতরে আছেন, ঢাকা সিটির ভিতরে আছেন, এখন যদি আপনি দুমাদম অ্যান্টিবায়োটিক মারেন, অ্যান্টিবায়োটিক দিলে সমস্যাটা কি হয়, একটা অন্যান্য ওষুধ দিতে তো না করতেছে না, মানে অ্যান্টিবায়োটিক দিলে না করে কেন? অ্যান্টিবায়োটিক দিলে যে ব্যাকটেরিয়া আপনি মারলেন ফুল কোর্সে যদি অ্যান্টিবায়োটিকটা না পাই, তখন কি হবে, ওই ব্যাকটেরিয়াটা সব মরবে না, কিছু ব্যাকটেরিয়া বের হয়ে যাবে শরীর থেকে, ওর কাছ থেকে অন্য আরেকজনের কাছে চলে যাবে। সেই লোকের যখন আবার ওই ইনফেকশনটাই হবে, ওই অ্যান্টিবায়োটিক দিয়ে ওটা ভালো করা যাবে না, বুঝা গেছে? মানে ওই অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে তার ক্ষমতা তৈরি হয়ে যাবে। অ্যান্টিবায়োটিকের ডোজ 5টা, খাইছে সে 2টা, খায় ভালো হয়ে গেছে, এখন আর অ্যান্টিবায়োটিকটা খাইলো না, 2 দিন পর অসুখটা আবার হইল, তখন ওই অ্যান্টিবায়োটিকের কোনো কাজ হবে না। কোনো কাজ এমনও ব্যাকটেরিয়া পাওয়া যাচ্ছে এখন যে বাংলাদেশে কোনো অ্যান্টিবায়োটিকের সাথে ভালো হবে না, বুঝা যাচ্ছে? কোনো কেউ ভালো খায় ভালো হয় না এই জিনিসটা কেন হয়েছে, ওই যে অর্ধেক অ্যান্টিবায়োটিক খেয়ে আছে সবাই, বুঝছে না? এভাবে করে ব্যাকটেরিয়াগুলো শক্তিশালী হয়ে গেছে, এরকম চলতে থাকলে তার সময় অ্যান্টিবায়োটিকও পাওয়া যাবে না, এই জন্য অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় একটু সাবধান, হচ্ছে সম্পূর্ণ শেষ করতে হবে। সম্পূর্ণ শেষ করতে হবে এবং যত কম দেওয়া যায় ততই কম। সিপ্রোসিন তো সিপ্রোফ্লুক্সাসিনটা এখন রেজিস্টার সিপ্রোফ্লক্সাসিন একটা অ্যান্টিবায়োটিক, এখন সিপ্রো বেশি রেজিস্ট্যান্স আসতেছে না, তাতে সেপ্ট্রাইজও বেশি রেজিস্ট্যান্স আসে, এক এক ব্যাকটেরিয়া রাডিওলজিদের স্যার হাসপাতালে দেখে তো সিপ্রোসিন সিপ্রোফ্লুক্সাসিন হাসপাতালে তো ফুল কোর্সে দেয়, হাসপাতালে তো হাফ কোর্সে দেয় না, হ্যাঁ যদি কোর্স হয় 10 দিনে, যদি একটা রোগীর আগে থেকে সিপ্রোফ্লুক্সাসিন রেজিস্ট্যান্ট হয়ে যায়, গ্রামে দেখা যায় অনেক সময় 2 ডোজ দিয়ে একটা 5 ডোজ খায় না, তখন তো হাসপাতালে ফুল ডোজ দিলেও এবং একটা জিনিস কি আছে, থার্মোকোলজিতে বলতো, হ্যাঁ ডোজের একটা ডিপেন্ডেন্সি আছে, মানে একটা লেভেল আছে, তাহলে যখন কোনো একটা জিনিস একটা ডোজে কাজ করতেছে না, সবচেয়ে বেশি ডোজ দিলে আবার কাজ করে, দেখা যাচ্ছে ডোজটা 5 দিন দিলে কাজ করে না, কিন্তু 10 দিন দিলে কাজ করে। এই জন্য আমি এটাই বলার চেষ্টা করতেছি, আপনার ট্রায়াল দিবেন না, ঠিক আছে? কারণ আপনি একটা জানেন যে এই অসুখটা হলে এই অ্যান্টিবায়োটিকটা 5 দিন দিতে হয়, আপনি 5 দিন দিয়েছেন, ঠিক আছে, 5 দিন দিয়ে কাজ হচ্ছে না, আপনি ওটা চেঞ্জ করে আরেকটা পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক দেন, কিন্তু আপনি জানেন যে অসুখ হলে অ্যান্টিবায়োটিক দিয়ে লাভ নেই, তারপরেও দিন, তাহলে আপনার মুখে খাইলে অসুখটা কাজ হতো, আপনি কি করে ইনজেক্টেবল দিয়ে দিলেন, বুঝলেন? ইনজেকশন দিয়ে দিলেন, তখন কি হলো, খালি খালি রোগীটা খরচ বাড়বে, বুঝলেন না? এবং ট্রায়ালে যাবেন না, বুঝলেন? ট্রায়াল দিবেন, চেষ্টা করলেন, আপনি ওষুধ দিলেন, হ্যাঁ আপনি ওষুধ দিয়ে আপনি ওষুধটা খায়, এখন আপনার কাছে চলে যাবে, ওই রোগী যখন আপনার কাছে ভালো পাবে, উনি আরো 10টা রোগী আপনার ধরে নিয়ে আসবেন, তাই না? কম টাকায় ভালো ট্রিটমেন্ট হলো, তখন সে আরেকটা রোগীকে নিয়ে আসবে, অ্যান্টিবায়োটিক দিলে কি হবে, বেশি টাকা করে যাবে, তখন আরেকটা রোগী আসবে না, বলে এত টাকার ওষুধ আছে কিছু হয় না, লোকটা ভালো বাইরে আসলে বেশি থেকে বলবো এই ওষুধের দোকানে দেখবেন যে ডাক্তার বেশি ওষুধ লাগে, আমরা করতে আমরা কত দামি দিয়ে ওষুধ লাগে, কাছে যাওয়া হবে, আর যখন একটা বিপদে থাকে
আচ্ছা। সায়েন্সে অবস্থা আছে। সেটাই আমি খালি বেশি ট্রায়াল দিয়ে রোগীদের হয়রানি করবে না। তাহলে এমন আসতেছে 5-6 অ্যান্টিবায়োটিক খায় আসলে ওষুধ ভালো হয়নি, আপনার অ্যান্টিবায়োটিক দিয়ে রাখতে হবে। পরে দেখি ট্রিটমেন্ট অফ নিউমোনিয়া, প্রথমে দিচ্ছে অ্যান্টিবায়োটিক। ইনজেকশন হ্যাঁ অ্যান্টিবায়োটিক। নিউমোনিয়ার জন্য কি ইনজেকশন অ্যান্টিবায়োটিক পাবেন নিউমোনিয়া হলে তার অ্যান্টিবায়োটিক দিতেই হবে, মাস্ট মাস্ট অ্যান্টিবায়োটিক দিতেই দিতে হবে। হবে, এখানে সেটা কোন ইনজেকশন না কোন দিলে একটু আপনার সমস্যাটা কি আছে? তাই আমি ইনজেকশনের কথা বলছি মানে ইনজেকশন ইনজেকশনটা দিতেই হবে, দিতেই হবে। ইনজেকশনের পাশে দেখেন ট্যাবলেট লেখা আছে, যে বুঝছেন? ইসোমাইসিন লেখা আছে। এখন ইনজেকশন ট্যাবলেট কোন পেশেন্টকে ডিপেন্ড করে ঠিক আছে? মানে ইনজেকশন ট্যাবলেট মানে নিউমোনিয়ার রোগীটা ইনজেকশন আচ্ছা আমি শেষ করে নিই, পরে শুনুন, হ্যাঁ? এখন দেখেন ট্রিটমেন্ট অফ নিউমোনিয়া কি দিচ্ছে? অ্যান্টিবায়োটিক। নিউমোনিয়া যদি কারো হয়ে থাকে তাকে অ্যান্টিবায়োটিক দিতেই হবে, নাহলে সে ভালো হবে না। এখন ধরেন একটা রোগীর ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয় ভাইরাল ইনফেকশন হয়েছে, ভাইরাল নিউমোনিয়া হয়েছে, একই রকম ঘটনা কিন্তু হয়েছে কি ভাইরাল হয়েছে, ভাইরাস ইনফেকশন আপনি সমান অ্যান্টিবায়োটিক মেরে দিতেছে, কোনো কাজ হবে না আমার না। অ্যান্টিবায়োটিক শুধু ব্যাকটেরিয়া মারে, ভাইরাস মারে না, বুঝলেন? ভাইরাল নিউমোনিয়া হলে তাহলে অ্যান্টিবায়োটিক কোনো দরকার তাহলে নেই। যে বাইরে আমাদের বুঝবেন কি হবে এটা আপনি বুঝবেন না, ওইটা বোঝার জন্য ডাক্তারের কাছে যেতে হবে। আমরা শুধু ব্যাকটেরিয়াটাই বুঝি। হ্যাঁ এর জন্য আপনি কি করতে পারেন? এটা কোনো পরীক্ষা আছে না জি। ভাইরাল ইনফেকশন বোঝার জন্য এটা ডাক্তাররা দেখলে বুঝতে পারবে, হ্যাঁ, আর অন্যান্য কন্ডিশন দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? ওই লেভেলে করতে গেলে অনেক করতে হবে। আচ্ছা যাক, এখন কি বলি, যেটা বলি অ্যান্টিবায়োটিক, ইনজেকশন সেন্ট্রাইডল, ট্যাবলেট আর সব আছে, হ্যাঁ? এখন আপনার কাছে একটা রোগী আসলে আপনার দেখে মনে হলো যে নিউমোনিয়া হইতে পারে, আপনি তার একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেন, দিয়ে বলেন যে আপনার মনে হচ্ছে নিউমোনিয়া হয়েছে, আপনি এখন এখানে থাকতে হবে না, আপনি এই ওষুধটা খান, আপনি কালকে সকালে যাই হাসপাতালে যান, আপনার সেটা ভালো গাইডলাইন পাইল, নেক্সট টাইম সে আপনার কাছে আসবে। ওই ওষুধটা তখন আপনার ডাক্তার ধরেন আপনার কাছে গেল, যে বললো ওই ওষুধ আপনাকে কে দিচ্ছে, অবশ্যই বললো আমার কাছে সে ভালো ওষুধ দিচ্ছে, একটা ওষুধ লিখে দেবে, ওষুধটা কিন্তু লোক আপনার কাছে আসবে, বুঝলেন না? এসে আপনার কাছে বলবে যে ভাই আপনি একটা ভালো সাজেশন দিয়েছিলেন, আমার বাচ্চাটা আমার মেয়েটা ছেলেটা বেঁচে গেল, বুঝলেন না? আপনার কাছে আসবে। আচ্ছা গেল, এরপরে প্রোডাক্টিভ কফ সিরাপে দেয় খুব বেশি কাজে লাগে না, কফ সিরাপ না মিউকোলাইটিক, কফটা বের করার জন্য কিছু দেয়, অ্যামবক্স, মানে অ্যাডোবাস, ওষুধ দেয়, কিছু কাজ করে না, কিন্তু দিলে একটু রোগীরা মনে করে ভালো হয়েছে। আচ্ছা গেল, জ্বর আসলে একটু প্যারাসিটামল অবশ্যই দেবেন, গেল, সাথে আছে অন্যান্য সিমটমস থাকা তো চিকিৎসা, বুঝলেন না? যদি কাশি থাকে তাহলে কাশির জন্য একটু অ্যান্টিহিস্টামিন দিলেন, হিস্টাসিন, তারপরে হলো আপনার ডেজলক, ফেনালগান, এটা কিন্তু ওষুধ দিয়ে দিলেন, গেল। আচ্ছা নিউমোনিয়া তো অনেক মেজাজ স্থায়ী থাকে মানে সহজে না শুধু ইনজেকশনটাই বেশি হয় লাগে নিউমোনিয়া অনেক দিন স্থায়ী থাকে না, চিকিৎসা না করলে স্থায়ী 10 হবে দিন থাকে। না। যদি চিকিৎসা না করে আবার হঠাৎ করে হয়ে গেলে আর ওটা হ্যাঁ, আর যদি চিকিৎসা করে তো কিছু থাকবে না, সাধারণত 10 দিন 15 দিন। হ্যাঁ আর যদি ভুল হয়, হ্যাঁ বোঝা যাচ্ছে যে ব্যাকটেরিয়াল ভাইরাল ইনফেকশন বা আপনার হলো কি বলে ফাঙ্গাল ইনফেকশন, এখানে ট্রিটমেন্ট চলছে সমান অ্যান্টিবায়োটিক দিয়ে, তাহলে তো ভালো হবে না। যদি ভাইরাসে এফেক্ট করে তাহলে কোন ওষুধ মানে ভাইরাসে দিলে বাকি সব দিবে, শুধু অ্যান্টিবায়োটিক বাকি। হ্যাঁ অ্যান্টিবায়োটিকও দেওয়া যায়, যদি দেখা যায় যে রোগীর কন্ডিশন বেশি ভালো না, তাহলে অ্যান্টিবায়োটিক দেওয়া যায়। কেন? কারণ হলো ভাইরাল ইনফেকশন হলে সাথে আবার ওই ইনফেকশনের সাথে আবার ব্যাকটেরিয়াল ইনফেকশন করে, মানে একটা জায়গায় ইমিউনিটি যখন কমে যায়, রোগের ক্ষমতা কমে যায়, তখন ওই একটার সাথে আরেকটা জোড়া লেগে যায়, একটা ইনফেকশন আছে সেটা আরেকটা ইনফেকশন হয়ে যায়, ওটা প্রিভেন্ট করার জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া যায়। হ্যাঁ কিন্তু রোগীর অবস্থা বুঝতে, এটা বুঝতে গেলে সে তো লাগায়, কানে লাগায়, নাচে দেখতে হবে কি অবস্থা, ভালো আছে না মন্দ আছে, স্যাচুরেশন একটু দেখতে হবে কি অবস্থা, চেস্ট এক্সরে করে দেখতে হবে কি অবস্থা, এরপরে ফিভারের লক্ষণ, আসলে ফিভার তো কোনো ওষুধ না, ফিভার কি একটা হলো সিমটম, মানে রোগের একটা তিনটা লক্ষণ। আছে নাম নাম দিয়ে সংক্ষেপ আরটিআই ইউটিআই আচ্ছা দেখেন আরটিআই মানে হলো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, হ্যাঁ ইউটিআই মানে হলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, আর চলেই ফেলানোটা ইউটিআই গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম ইনফেকশন, হ্যাঁ আর রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন,
ওখানে লেখা আছে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন TRSCT বাচ্চাদের নিউমোনিয়া হলে বেশি তো বাচ্চাদের হয়েছে। নিউমোনিয়া বাচ্চাদের আর বয়স্কদের বেশি হয় ট্র্যাক্ট TRSCT ট্যাগ স্যার বাচ্চাদের যদি হয় তাহলে অ্যান্টিবায়োটিক কি মানে সিরাপটা দিতে হবে। সিরাপ না এন্টিবায়োটিক সিরাপ। সিরাপ দিতে পারেন ইনজেকশন দিতে পারেন বাচ্চা কন্ডিশন যদি বেশি খারাপ হয় তাহলে শ্বাসই নিতে পারতেছে না তাহলে অ্যান্টিবায়োটিক আমি ইনজেক্টেবল আপনি দিয়ে দেন সেপ্রালগুলো ইনজেক্টেবল দিয়ে দেন সেফটি একজন তো ওই সময় আপনি কাজ করবেন সেপ্রালগুলো দিয়ে আপনি সেফটি একজন তো এজিথ্রোমাইসিন থেকে ভালো। ডায়ালিসিস করতে সেপ্রালগুলো বেশি কাজ করবে হ্যাঁ সেপ্রালগুলো কোনো ওরাল নাই সেপ্রালগুলো কোনো ওরাল নাই সেপ্রালগুলো শুধু ইনজেকশনই পাওয়া যায় জি স্যার, জানি। ইয়ে না বাচ্চাদের জন্য স্যার 250 গ্যাস্ট্রো না গ্যাস্ট্রো 250 ওজন মতো যায় হ্যাঁ যদি নিউমোনিয়া হয় তাহলে মোটামুটি 80 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট জিআইটি মানে গ্যাস্ট্রো গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ইন্টেস্টিনাল না ইন্টেস্টিনাল না ইন্টেস্টিনাল ট্র্যাক্ট ইনফেকশন এটা স্যার ওটা তো ওয়ান্স ডেইলি না সেফটি একজন সবাই ক্ষেত্রে তো ওয়ান্স ডেইলি। আর অনেক সময় দেখি স্যার সেফটি জিঙ্ক প্লাস প্লাভোনালিক অ্যাসিড অনেক ডাক্তারে একবার দেয় আবার অনেক ডাক্তারে দুইবার দেয়। এটা হলো ডিপেন্ড করে কিছুর উপরে মানে ছোট বাচ্চা 10 কেজি ওজন হ্যাঁ অচ্চ পোকা দেওয়া যাচ্ছে না তখন একবারে দিয়ে দেবে সেপ্রাইডের ডোজ তো টুইস ডেইলি মানে দিনে দুইবার দেওয়া নিয়ম সেফটি একজন সেপ্রাইডের 2 গ্রাম পর্যন্ত একবারে দেওয়া যাবে এর চেয়ে বেশি হলে তখন যেটা দুইবার দিতে হবে বুঝেছেন সাধারণত আমরা 2 গ্রামের বেশি দিই না যদি 1 গ্রামের বেশি লাগে তাহলে 1.5 গ্রাম লাগবে কারণ তাহলে এক বেলা 750 আর এক বেলা 750 এভাবে করে দেওয়া হয় বুঝছো কারণ 2 গ্রাম লাগবে তাহলে তারে সকালে 1 গ্রাম রাতে 1 গ্রাম দেওয়া হয় যদি 2 গ্রাম লাগে তাহলে তারে আমরা এক বেলায় 200 মানে 2 গ্রাম দেওয়া যায় এক বেলায় 2 গ্রাম দেওয়া যায় 1 গ্রাম লাগলো দিনে একবার দেওয়া হয় কেজি হিসেবে হিসাব করে বডি ওয়েট হিসাবে বডি ওয়েট হিসাবে রোগীর কন্ডিশন অনুযায়ী একবার দিলে তো এটা 24 ঘন্টা কাজ করতেছে দুইবার দিলে তো দেখা যায় 12 ঘন্টা পর পর আবার 12 ঘন্টা পর দিতে হবে মানে এটা একবারেও দেওয়া যায় দুইবারও দেওয়া যায় কিন্তু ডোজের উপরে আমাদের তো সাধারণত আমরা জানি যে ব্যাকটেরিয়ার ডোজ গ্যাপ হলে সেটা রেজিস্ট্যান্স হয়ে যায় এখানে যদি এক ডাক্তার দিল সেপ্রাইডের হাফ লাইফ 24 ঘন্টা ঠিক আছে আপনি হ্যাঁ আপনার 24 ঘন্টা আপনি 24 ঘন্টা পরে দেন সমস্যা নেই কিন্তু 12 ঘন্টা এটা হলো আপনি দিতে পারবেন সেপোরোটিন সেপ্রাইড 12 ঘন্টা 12 ঘন্টা কাজ করবে সেপ্রাইড 12 ঘন্টা তাহলে সেপোরোটিন দিলে তো দুইবার দিতে হবে ওটা সেপ্রাইড দিলে আপনার দিনে 4 বার 6 ঘন্টা পর হ্যাঁ তো প্রসেসে দিলে হাফ লাইফ হিসাব করতে হবে হ্যাঁ আপনার হিসাব করে মনে রাখতে পারবেন না আমরা শুধু কতক্ষণ পর পর দেয় ডোজটা নিতে হবে আচ্ছা ফিভার হলো অসুখ না এটা একটা সিম্পটমস কি কারণে হয় যদি রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয় রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে কি কি আছে ট্রাকিয়া ব্রঙ্কাস ব্রঙ্কিওল অ্যালভিওলাই অ্যালভিওলাই ইনফেকশন হলে আমরা পেয়ে যাবো না নিউমোনিয়া হয়ে যাবে নিউমোনিয়া তাই না আচ্ছা একইভাবে জিআইটি ইনফেকশন জিআইটি মানে হলো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট ইনফেকশন মানে কি স্টোমাক লার্জ Gastrointestinal, স্মল small intestine, large intestine, cecum, duodenum, sigmoid colon, rectum, এগুলো হলো gastrointestinal। হ্যাঁ, আর একটা কি দেখবো UTI, urinary tract infection, ureter, bladder, urethra, আর ইনফ্লামেশন হচ্ছে এটা কি বললাম কোলেসিস্টাইটিস মানে হলো গল ব্লাডার ইনফেকশন হ্যাঁ প্যানক্রিয়াটাইটিস মানে প্যানক্রিয়াসের বাংলা কি বলে প্যানক্রিয়াস বলে ঠিক আছে হ্যাঁ অ্যাপেন্ডিক্সাইটিস বলে না অ্যাপেন্ডিসাইটিস এগুলো হলে জ্বর আসবে কিছু অটোইমিউন ডিজিজ আছে অটোইমিউন ডিজিজ মানে হলো শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা কি বাইরের যদি কোনো ব্যাকটেরিয়া ভাইরাস কোনো জীবাণু ঢুকে সেটাকে মারে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা যখন নিজের এগেইনস্টেই কাজ করে মানে পুলিশ যখন নিজের লোককে মারা শুরু করে তখন সেটা হলো অটোইমিউন ডিজিজ মানে আমার ডাব্লিউসি একটা ব্যাকটেরিয়া মারবে এই জন্য করতেছে সে ব্যাকটেরিয়া না মানে কি করতেছে আমার কোনো জুলাই মারতেছে তো
আছে না, এটা হলো অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ, হ্যাঁ, 4 নম্বরে লেখা আছে। এটা হলো হরমোন ডিসঅর্ডার, গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোন বেড়ে গেলে সবসময় শরীর গরম হয়ে থাকে, বুঝতে পারছেন? আর কিছু আদার্স আছে, যেমন ভ্যাকসিনেশন, ঠিক আছে। ফিভারের লক্ষণ, মানুষের সাধারণ ফিভার কোনো অসুখ না, এটা হলো সিমটমস। কখন বলবো জ্বর? স্বাভাবিক মানুষের শরীরে গরম থাকে, মরা মানুষের শরীর ঠান্ডা হয়। যখন স্বাভাবিক মানুষের টেম্পারেচার 98.4 ডিগ্রি সেন্টিগ্রেড 4 ডিগ্রি ফারেনহাইট, এর চেয়ে বেশি হলে সেটা হলো জ্বর। যদি 100 এর উপরে যায় তাহলে বলি হাই গ্রেড ফিভার, আর যদি 100 এর নিচে থাকে তাহলে বলি লো গ্রেড ফিভার। 99 তেমন কি হলো লো গ্রেড ফিভার, 100 তাহলে কি হাই গ্রেড। বুঝছে? ফিভার আসলে একটাই চিকিৎসা, কি ওষুধ হলো প্যারাসিটামল। হ্যাঁ, আর বেশি হলো দুধ, হ্যাঁ ইউজ দিতে হয় ওই বলটালিন ডাইক্লোফেনাক বেশি হলে ডাইক্লোফেনাক দিতে হয় না, ডাইক্লোফেনাক পৃথিবীর কোনো জায়গায় কোনো বইয়ে লেখা নাই যে জ্বর হলে ডাইক্লোফেনাক দাও। ব্যথা হইলে ব্যথা হ্যাঁ, ডাইক্লোফেনাক হলো পেইনকিলার। কাগজটা ওইটাতে আমি একদিন করে দেখছিলাম জ্বর এবং ব্যথা নাশক। আচ্ছা, কথাটা কি, প্যারাসিটামল আর ডাইক্লোফেনাক একই গ্রুপের ওষুধ, ঠিক আছে। কিন্তু প্যারাসিটামল খুবই লো পটেন্ট, ব্যথার জন্য খুব মানে অল্প শক্তিশালী। সামান্য ব্যথাতে প্যারাসিটামল কাজ করে। প্যারাসিটামল মেন কাজটা করে হলো টেম্পারেচার কমায়, বুঝলেন? ওই একই গ্রুপের ওষুধ হলো ডাইক্লোফেনাক, হ্যাঁ, ভর্টালিন। সেই ওই গ্রুপের ওষুধ আপনার ওটা করে একটু পেন বেশি কমায়, টেম্পারেচারের দিকে তার ইম্পর্টেন্স কম, কিন্তু টেম্পারেচারও সে কমাইতে পারে, বুঝছেন? কিন্তু জ্বরের জন্য মেনলি ব্যবহার করবেন প্যারাসিটামল। ডাইক্লোফেনাক দিবেন না বেশি, কেন? ডাইক্লোফেনাকে কিডনি খারাপ হয়। আমরা তো মারতেছেন তো নন স্টেরয়েড ইয়া না, NSAID নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, হ্যাঁ ওটা NSAID, হ্যাঁ ব্যথা নাশক ইয়া। হ্যাঁ, ওগুলো ব্যথা কি আমি একদিন বসছিলাম একটা ফার্মে, তো দেখছিলাম যে উনি জ্বরের রোগীদের বেশিরভাগ দেখি যে ছোট্ট ডাইক্লোফেনাক মারতেছেন না না, না এটা মারা যাবে না। এটা মানে এই যে এই একটা ওষুধ না, কিডনি, যে কোনো কিডনি স্পেশালিস্টের পাশে আপনার 5 মিনিট বসে থাকবেন, 10টা রোগী আসবে, তারপরে বুঝতে পারবেন যে কত বড় ভুল হয়েছে। প্রতিনিয়ত মানুষের ব্যথার ওষুধ খাইতেছে, হ্যাঁ, এমনিতে মুড়ির মতো দেয় সবাই। মুড়ির মতো দিতেছে, মুড়ির মতো খাইতেছে, কিডনি নষ্ট হয়েছে। কিডনি হাসপাতালে যায় দেখেন, সব গরিব রোগীগুলা কিডনি নষ্ট। কেন? ওই যে কাজ করছে, শরীরে একটু ব্যথা হয়েছে, একটা করে ব্যথার ওষুধ গিলছে, বুঝছো না? গিয়ে কিডনি ডাইক্লোফেনাক, এসিক্লোফেনাক, ডাইক্লোফেনাক, অ্যাসিক্লোফেনাক, ন্যাপ্রোজেন, যা খাবেন, ভিটোরোলা, সব কিডনি খারাপ হবে, সব কিডনি খারাপ হবে। এজন্য ব্যথাটা একটু কম হয়। হ্যাঁ, এই জন্য এগুলো দিবেন না। প্যারাসিটামল বেশি দিলে আবার লিভার খারাপ হবে। আমাদের এখানে একটা কথা আছে কি, দেখা যায় যে লিভার এক এক গ্রামে তো অনেক সমস্যা ডাক্তার, দেখা যায় আমি দিলাম না ঠিকই, আর অসুখ এটা আপনি বললাম, আপনি ভালো চিকিৎসা দেন, কোনোদিন আপনার রোগ মুক্ত না, তো না, এটা মানতে কষ্ট লাগে, কিন্তু প্র্যাকটিস করে অবশ্যই পারবেন, তো না। আপনি এই জিনিসটা রোগীরা বুঝাবেন যে ভাই, আপনার যদি আপনার এই অসুখ হয়েছে, আপনি যদি এই ওষুধটা নেন তাহলে আপনার জ্বর কমে যাবে, কিন্তু কিডনি খারাপ হয়ে যাবে। স্যার আমি আমার শরীরে জ্বর আসলো, শরীর ব্যথা করলো প্রচুর, হ্যাঁ, ওখানে তো ডাইক্লোফেনাক দেওয়া হবে, তাই না? কি দরকার আপনাদের ডাইক্লোফেনাক দাও? অনেক নাচ করলে যেমন সবাই, আঘাত পাইছে, আমি ইনজুরি হয়েছে, হ্যাঁ, এই ক্ষেত্রে তাহলে আপনি ডাইক্লোফেনাক দিতে পারবেন, তাও যত কম দেওয়া যায়। ব্যথাটা কমানোর জন্য, হ্যাঁ, দেখবেন আপনি দিনে 3 বার দিলেন, 2 দিন বা 3 দিন দিলেন, ঠিক আছে। যারা আপনার ব্যথা আছে, একটা যারা আঘাত পাইছে, ভাঙে নাই, আপনি বা ভাঙছে, যেটা হোক অনেক বেশি ব্যথা হয়েছে, আপনি ডাইক্লোফেনাক দিলেন, দিলেন 3 বার, সাথে অ্যাসিডিটির ওষুধ দিতে হবে। অ্যাসিডিটি, অ্যাসিডিটির ওষুধ না দিলে হবে ডাইক্লোফেনাক গ্যাস্ট্রিক ইরিটেশন করে, পেটে অ্যাসিডিটি হয়, হ্যাঁ। যাদের আলসার আছে তাদের যদি আপনি ডাইক্লোফেনাক দেন, পেটের জ্বালা প্রায় মরে যাবে, তাই না? আগে খাওয়ার আধা ঘন্টা আগে একটা অ্যাসিডিটির ওষুধ, তারপরে খাওয়া দাওয়া শেষ হবে, ধরা পেটে একটা ডাইক্লোফেনাক ট্যাবলেট পাওয়া যায়, অথবা ডাইক্লোফেনাক সাবলিউশন পাওয়া যায়, দিয়ে দেবেন। সাপোজিটরি তো প্রেগন্যান্সিতে দেওয়া যাবে, সাপোজিটরি যেটা এটা তো সিস্টেমে যাচ্ছে না, তাহলে এটা কি প্রেগন্যান্সিতে দেওয়া যাবে? সাবলিউশন সিস্টেমে যাবে না, কে বলছে যাবে অবশ্যই যাবে। রক্তে যাবে না, রক্ত অবশ্যই যাবে। রক্তে গেলে গ্যাস্ট্রিক ইরিটেশন করবে, একটু কম করে। ওরাল খেলে সরাসরি পেটে যাচ্ছে, আর এটা ব্লাড দিয়ে ঘুরে লিভার দিয়ে বাইপাস হয়ে আসছে, একটু কম কাজ করে, এরকম, বুঝছেন? ঠিক আছে, আর বলবো? সময়
ভালো লাগতেছে আমার। না আমাদের ঠিক আছে তাহলে এইভাবে মানে ডিসকাস করে ওষুধ নেওয়া ভালো হয় কারণ এর আগে তাই না ওই ম্যারাথন নেয় শুধু শুধু রিডিং করে আপনি এটা সকালে তো অনেক ভালো। হ্যাঁ কত ওটা ভালোভাবে বুঝে রাখতে হবে। আপনার যেমন গঠনের সব কিছু বিস্তারিত বলে এখন ওটা মানে ওটাই ভালো লাগে আচ্ছা এগুলো তো কম মানুষ একদম ভালো করে এর জীবনে সকালে ক্লাস হয় সকালে মানুষে পড়ে যায় স্যার এই যে একটা ভাটা থাকে না আমি বসতে আসতে ওইখানে জায়গা বসে সকালে ক্লাস করে বুঝেও ক্লাস হয় পাওয়া দুইটা করে দিয়ে পড়লো স্যার মানে এই শেষ না করে আসা এরকম দু একটা করে কম কম করুন ভালো বুঝে বুঝে ঠিক আছে হ্যাঁ আমি সেটাই বলি না আপনি সামনে আমি ক্লাস পান সকালে কৃষ্ণা না উনি না তিশা হ্যাঁ ওনারটা বায়োনিক শুধু মানে বলুন আপনি তো এই যে তিশা ম্যাডামের ক্লাস আমরা ভালো বুঝতেছি এই যে আমরা যে বলছি ও ভালো বুঝতেছে না ভালো করে আচ্ছা এটা শুধু সকালে সকালবেলা একটু বেশি ঝামেলা হয় ঠিক আছে আচ্ছা উনি কি হয়েছে উনি প্রথম প্রথম ক্লাস নিচ্ছে না উনি তো শুধু রিডিং করে রিডিং করে কিন্তু বুঝায় আর ভাই এই যে বর্ণ বিস্তারিত আলোচনা না করে ওষুধ নিয়ে বুঝতে মাস্টার